অনেস্টি শপে। এই শপে কিন্তু কোনো দোকানদার নেই, আর এখানে সমস্ত জিনিস সুভেনিয়ার থেকে শুরু করে বই সব কিছু আছে। এখান থেকে আপনারা নেবেন, আর নিয়ে এই যে দা অনেস্টি বক্সে এখানে আপনাদের পে করতে হবে। আপনাদের যদি ক্যাশও না থাকে। মাই ইউনিভার্সের নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই এখানে খুব ভালো আছি। লাস্ট ব্লগে আপনারা সুইজারল্যান্ডের খুব সুন্দর ভিলেজ ওয়েঙ্গেন দেখেছেন, আর আজকের ব্লগে আপনারা আরেক সুন্দর ভিলেজ দেখবেন যা ওয়েঙ্গেনের মতোই কার ফ্রি। কোনো ইলেকট্রিক ভেহিকেল ওখানে চলে না। জার্নি তো কন্টিনিউ ছিল বন্ধুরা। ওয়েঙ্গেন থেকে লটারব্রুনেন এসে আমরা 141 নম্বর বাস ধরেছিলাম। লটারব্রুনেন স্টেশনের কাছেই হচ্ছে বাস স্টপেজ। 141 নম্বর ধরে আমরা সেচেলবার্গ গেছিলাম। 30 মিনিট অন্তর অন্তর এই বাস থাকে, আর সময় লেগেছিল 15 মিনিট। এই 15 মিনিটে আপনারা লটারব্রুনেন ভ্যালিটা খুব সুন্দরভাবেই বাসের মধ্যে দিয়ে দেখতে পাবেন। 72টা ঝর্ণা আছে এই লটারব্রুনেন ভ্যালিতে। আল্পসের গ্লেসিয়ার থেকে তৈরি হয়েছে এই সমস্ত ঝর্ণাগুলো, এবং তার মধ্যে কিছু কিছু ফেমাস ঝর্ণাও আছে যা পর্যটকদের কাছে খুবই প্রিয়। বাস ছাড়ার পরপরই বাসের বাদিকের সিটে বসলে স্টবাক ফলস দেখা যাবে, যা ইউরোপের মধ্যে হাইস্ট ফ্রি ফলিং ওয়াটারফলস। তারপরেই ট্রামেলবার্গ ফলস দেখা যাবে। এই উচ্চারণটা আমি ঠিক করছি কিনা আমি জানি না। তো ওই সেচেলবার্গের যে রাস্তা আছে যাওয়ার, সেখানেই একটা স্টপ আছে ট্রামেলবার্গ। ওখানে নেমে আপনাকে 5 মিনিট হেঁটে তারপর ওই ওয়াটারফলসের যে এন্ট্রি আছে, গেট আছে, ওখানে যেতে হবে। আপনার এন্ট্রি ফি পার পার্সন 14 ফ্র্যাঙ্কস করে লাগে। আর ওই ওয়াটারফলস আপনি সিঁড়িতে করেও যেতে পারেন পুরো ভিউ এনজয় করতে করতে, আর না হলে আর্ধেক রাস্তা ফানিকুলারে করে তারপর বাকিটা সিঁড়িতে হেঁটে একেবারে উপরে উঠতে পারে। ফানিকুলারের যে টিকিট আছে, টিকিটের দাম আছে, সেটা আপনার এন্ট্রি ফি, যেটা ঝর্ণা দেখার এন্ট্রি ফি, তার মধ্যেই ইনক্লুডেড। তো আমরা আর উপরে উঠিনি না, কিন্তু ভিতরটা খুবই সুন্দর, আর একটু রিস্ক আছে যেহেতু অনেকটা উঁচু, আর পাহাড়ের মধ্যেই হচ্ছে পুরো একদম ভিতরে হচ্ছে এই ফলসগুলো। তো 10টা ফলস আছে, স্টেপ বাই স্টেপ ম্যাপ মতো দেখা আছে। তো 10 নম্বরে উঠলে আপনারা পুরো দেখবেন কি বলুন তো, প্রচণ্ড জোরে ঝর্ণা মানে ফলস হচ্ছে, আর তার আওয়াজ খুব সাংঘাতিক, কিচ্ছু শোনা যাবে না এই রকম পুরো। কিন্তু আমরা যাইনি, আমরা বাসের মধ্যে থেকেই দেখেছি। আর এটা একটা জিনিস হচ্ছে, যেহেতু খুব উঁচুতে আর খুব রিস্কের, কারণ যেটা বললাম না, পাহাড়ের মাঝে আর সাইড দিয়ে জাস্ট রেলিং করে দেওয়া আছে যাতে কেউ কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো ওই জন্য বাচ্চা, 4 বছরের নিচের বাচ্চা আর আপনার কুকুর নিয়ে উপরে ওঠা অ্যালাউ নয়। তো আমরা বাসের মধ্যে থেকে ওই ফলস দেখেছিলাম যে পড়ছে। অবশ্যই এটা আমরা বাইরেটা দেখেছি, মেন যে ফলসগুলো সেগুলো সব ভিতরে আছে। তো আমরা আর নামিনি, কারণ আমাদের মেন যে টার্গেট ছিল, যে গ্রামটার কথা বলেছিলাম, ওই গ্রামে যাব। তো ওই জন্য আর নামিনি, একেবারে চলে এসেছিলাম হচ্ছে সেচেলবার্গে। আর সেচেলবার্গে আসলে ওই বাস স্টপের কাছেই আছে হচ্ছে মিউরেনবার্গ ফলস, সেটা আপনারা একদম লাস্টে দেখতে পারবেন। সেচেলবার্গ থেকে আমরা কেবল কার নিয়েছিলাম, আর কেবল কার নিয়ে পৌঁছেছিলাম সেই গ্রামটা যেটা আমি দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করে এসেছিলাম, গিমেলওয়াল্ড। তো
কেবল কার যখন উপরে উঠছিল তখন এই যে দেখতে পাচ্ছেন এই দিয়ে পাহাড় থেকে যে ঝর্ণার স্রোতটা পড়ছে একদম খুব হালকা হালকা করে, এটাকেই মিউরেনবার্গস ফল বলা হয়। সব একেবারে আল্পসের গ্লেশিয়ার থেকে চারিদিক থেকে ছড়িয়ে ছড়িয়ে পুরো পড়ছে। আর নিচ থেকেও যেটা গেছে দেখলেন নদীর মতো হয়ে ছোট্ট, সেটাও এইটাও পুরো গ্লেশিয়ারের জল। একদম ব্লগের লাস্টে আপনারা দেখতে পাবেন এর স্রোত, মানে আওয়াজ আর যে তীব্রতা সেটা কি সাংঘাতিক। তো যখন আস্তে আস্তে কেবল কারটা উঠছিল তখন তো দেখছিলাম যে আমরা মেঘের মধ্যে ঢুকছি, আর নিচে পুরো সবুজ কি সুন্দর ভ্যালিটা, ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছিল। নেমেই গিমেলওয়াল্ড গ্রামের একটা ছোট্ট ম্যাপ দেখলাম, ছোট পাহাড়ি গ্রাম। আমি যে জায়গাটা যেতে চাই সেটা কিভাবে যাবো বুঝতে পারছিলাম না। এক ইন্ডিয়ান কাপল আমাদের রাস্তাটা দেখিয়ে দিল। আসলে সুইজারল্যান্ডের বেশিরভাগ ভিলেজ রিলে আমি একটা ভিউ পয়েন্ট দেখি, কিন্তু সেটা কোথায় সেটা বুঝতে পারিনি এতদিন। ইউটিউবে দেখতাম, বিভিন্ন ইনস্টাতে রিলে দেখতাম, কিন্তু যাওয়ার খুব ইচ্ছা ছিল যে নেক্সট টাইম যখন সুইজারল্যান্ড ঘুরতে যাবো এই জায়গাটা ঘুরবো, কিন্তু একবার আমি বুঝতে পারিনি কোথায়। তারপর অনেকবার সেই কমেন্ট চেক করে করে আমি এই জায়গাটা পেয়েছিলাম যে এটা গিমেলওয়াল্ডের মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে এই রিলগুলো শ্যুট হয়েছে। তো ওটার প্ল্যানেই হচ্ছে আমার এই গিমেলওয়াল্ডে আসা, কিন্তু ভাগ্য এতটা খারাপ, চারিদিকে মেঘে ঢাকা। আসলে পাহাড়ে ঘুরতে গেলে কি বলুন তো, মেঘটা একটা খুব বড় ফ্যাক্টর। রোদ ঝলমলে আকাশ হলে ভিউ তো খুবই ভালো ন্যাচারালি, আর মেঘলা আকাশ হলেই সব গেল। তবে ওই দিন পুরো ওয়েদারটাই খামখেয়ালি ছিল, রোদ বৃষ্টি এইভাবেই। আপনারা তো ইন্টারলেকেন ব্লগ থেকেই তো ওই একই দিন একই জার্নি কন্টিনিউ হচ্ছে, আপনারা তো দেখেই যাচ্ছেন, কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে। সে যাই হোক, এই যে কাঠের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে মাউন্টেন হোস্টেল বলা থাকে। সুইজারল্যান্ডের ভিলেজের এটা একটা ফেমাস হোস্টেল। আপনার যদি পিসফুল, সিনিক আর বাজেট ফ্রেন্ডলি আর অবশ্যই এক আনফরগেটেবল ভিউ এই সব নিয়ে থাকতে চান, তাহলে মাউন্টেন হোস্টেল হচ্ছে একদম আইডিয়াল জায়গা, যা আপনার স্বপ্নটা সত্যি করবে। আল্পসের কোলে এই থাকার ব্যবস্থা একদম অসাধারণ বলতে পারেন। হোস্টেলের জানলা খুললেই মনে হবে এক হাত দূরেই জাস্ট আল্পস। আর কখনো কখনো আপনার কাছে মেঘ মানে আপনার রুমে ঢুকে আপনাকে হ্যালো বলে কিন্তু যেতে পারে। এই যে আমার কর্তা যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনেই দেখতে পাচ্ছেন তো মেঘ, এই মেঘ কাটলেই সেই অসাধারণ ভিউ দেখতে পাওয়া যেত, কিন্তু আমার লাক খারাপ ছিল, আমি দেখতে পাইনি। আর আমার বর বেচারা এক একটা পাহাড়ের ওপর উঠে ভাবে পাহাড়ই তো দেখছি আর কি দেখছি। তবে হ্যাঁ, লাস্ট টাইম মানে জবের আমরা গেছিলাম তখনকার কথা বলছি, যখন ও ওয়েঙ্গেনে গেছিলো, ট্রেনটা যখন বিশেষ করে ওয়েঙ্গেনে উপরে উঠছিল লটারম্যান থেকে, তখন ওর এক্সপ্রেশন দেখেছিলাম। আর ওয়েঙ্গেনে স্টেশনে এসে ওর একটা খুব সুন্দর এক্সপ্রেশন দেখেছিলাম। কিন্তু আবার গিমেলওয়াল্ডে এসে ওখানে ওই যে দেখছেন তো দাঁড়িয়েছিল, দাঁড়িয়েও আশপাশটা দেখছে আর ভাবছে কি যে আমার বউটা কী করে। হ্যাঁ, এক একটা জায়গা তো আমি একই দেখতে পাই, তো ওর কাছে অনেকটা স্যাচুরেশন হয়, কিন্তু আমার কাছে পাহাড় এত প্রিয় একটা জায়গা যে আমার কখনো স্যাচুরেশন হয় না পাহাড়ের প্রতি। এক একটা জায়গা আমার এক এক রকম লাগে, আমি সব কটাকে একসাথে গোলাতে পারি না। এই ভিউটা সত্যি বলছি বন্ধুরা, বিশেষ করে মেঘটা সরালেই একটা দুর্দান্ত ভিউ ছিল, কিন্তু আমার ভাগ্য খারাপ, মেঘ আছে বলে পাইনি। গিমেলওয়াল্ড থেকে ফেরার সময় এই সুন্দর গ্রামটা আমাকে একটা গল্প শোনালো। এখানে আছে একটা অনেস্টি শপ। হ্যাঁ বন্ধুরা, এমন একটা দোকান যেখানে না কোনো দোকানদার আছে না কোনো ক্যামেরা, শুধু বিশ্বাস, মানুষের ওপর বিশ্বাস। আপনাদের যা পছন্দ সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, আর পাশে রাখা এই মানি বক্সটায় তার দাম দিয়ে দেবেন। এখানে আবার কারোর কাছে যদি ক্যাশ না থাকে, কার্ডেরও ব্যবস্থা আছে, তারা কার্ড করেও পেমেন্ট করতে পারে। কোনো রিসিপ্ট নেই, না আছে প্রাইস বার্গেনিং, শুধু অনেস্টি এখানে চলে। This is an honesty shop. If
nobody is here, please put your money in the box. Thank you. আজকের এই বিজি স্কেপটিক্যাল ওয়ার্ল্ডে এখনও এমন একটা জায়গা আছে যেখানে বিশ্বাসের দাম আছে। এই দোকানটা এখনও আমাদের কিন্তু মানবিকতার কথা মনে করায়। আশা করি এই ছোট্ট গল্পটা আপনাদের দিন খুব ভালো করে দেবে। তো বন্ধুরা, হাতে সময় খুব কম, কিন্তু গিমেলওয়ার্ল্ডের যে জায়গাটা আর যে শপটা দেখার জন্য আমার মেন আশা ছিল সেটা খুব কাছাকাছি ছিল বলে কেবল কার পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু মেঘ এমন ভাবে ঢেকে দিয়েছিল মনে ছিল কোথায় যাচ্ছি তার ঠিক নেই। তারপর একটুখানি নিচে নামতে ভ্যালিটা ক্লিয়ার হলো। অলরেডি আসছে এই যে স্টেশনটা। ভাবি কেবল কার থেকে নেমে আমাদের হাতে আরও 30 মিনিট সময় ছিল নেক্সট বাস ধরবো বলে, কারণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, ক্লান্তও লাগছিল। কিন্তু এই 30 মিনিট কী করবো, আমরা একটু মিউরেনবার্গ ফলসের দিকে এগিয়ে গেছিলাম। আর নিচ থেকে দেখতে পাচ্ছিলাম ছোট্ট কাঠের ব্রিজের নিচ থেকে এই গ্লেশিয়ারের জল যাচ্ছে, আর কি সাংঘাতিক তার আওয়াজ, একটু পরে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দূরে আমি কাউবেলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে এখানে কোথাও একটা গরু চড়ছে, কারণ বাসে যখন আসছিলাম তখনও আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আমি একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে এমন জায়গায় গরুগুলো আছে যেটা ঠিক একটা অ্যাক্সেসেবল না। এমনিতেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমার বর বললো বেশি সাহসিকতার পরিচয় দিয়ে লাভ নেই, কিছু একটা কাণ্ড কারখানা ঘটালে চাপ হবে, তাই আর আমি যাইনি বেশি জঙ্গলের ভিতরে, এই পাশ দিয়েই ঘুরে চলে এসেছিলাম। বন্ধুরা, গিমেলওয়ার্ল্ড থেকে ঘুরে আমরা নিচে চলে এসেছি। বাস 3 মিনিটে ছিল, ধরতে যেহেতু পারবো না আমরা, এত সুন্দর একটা এই গ্লেশিয়ার থেকে এই জলটা পুরো বইছে, এখানটা চলে এসেছে। আর এই ভিউটা অসাধারণ অসাধারণ। এমনকি জলের আওয়াজ শুনতে পাচ্ছি না, ফ্লোটা দেখুন খুব সাংঘাতিক, আর জলের আওয়াজটাও সেরকম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ব্লগগুলো কেটে 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 কেটেই দেবো, তো 1 পার্ট 2 পার্ট এরকম করে দেবো, তো সব আলাদা 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 করে থাকবে। অবশ্যই এটা যখন আমি ফাইনাল এডিট করবো আপনারা শুনতেও পাবেন যে আমি তখন বলেছি কেটে 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 সব দেবো। ফাইনালি গিমেলওয়ার্ল্ড ঘোরার আমাদের দোনোমনো ছিল যে সময়ের অভাবে হবে কি হবে না, হয়েছে। অতটা মানে ডিপলি ঘুরতে পারিনি, কিন্তু যেটা আমার দেখার কথা ছিল সবসময় দেখতে চাইতাম সেটা ঘুরে নিয়েছি। আর তারপর এখানে একটু টাইম কাটিয়ে 4:30টার সময় বাস আছে, এখন 4টে
7 কি 4:08 বাজে, 4:30 বাসটা ধরে আমরা লটারব্রুনেন যাবো। ওখান থেকে একটু ঘুরে তারপর ট্রেনে করে আবার বাসে। তারপর বাসে চেপে আমরা লটারব্রুনেন পৌঁছে গেছিলাম। আর প্রথমবারের মতো এবারেও তাই হলো। প্ল্যান ছিল লটারব্রুনেন ভ্যালিটা আরও ভালো করে এক্সপ্লোর করব। প্রকৃতির খেলায় আমি করতে পারলাম না। বেটার লাক নেক্সট টাইম, দেখি আবার কবে হবে। হলে তো আপনারা জানতেই পারবেন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করবে। সে যাই হোক, তারপর আমরা সোজা ট্রেন ধরে ডাইরেক্ট ট্রেন পেয়ে গেছিলাম, বাসেলের চলে গেছিলাম। বাকি গল্পটা আপনারা জানতেই পারবেন। অবস্থা তো দেখছেন, সেই সকাল 9টার সময় বেরিয়েছি ইন্টারলেকেন। না, ফার্স্টে তো 2.5-3 ঘন্টার জার্নি ট্রেনে, তারপর ইন্টারলেকেন, ওখান থেকে লটারব্রুনেন এসে ওয়েঙ্গেনের লাঞ্চ সেরে এসে লটারব্রুনেন থেকে স্কেচেলবার্গ হয়ে গিমেল ওয়ার্ল্ড থেকে বৃষ্টি পড়া, তারপর আবার 5টার সময় ট্রেন করে বাসেল যাওয়া। মানে আমাদের ঢুকতে 2.5 ঘন্টা লেগে গেছিলো, ওরকমই সময় লাগে। কিন্তু আমার চোখ মুখের অবস্থা এরকম হয়ে গেছিলো। প্ল্যান তো খুবই বাজে ছিল। এরকমভাবে প্ল্যান, মানে হুট করে একটা প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম। বেসিক্যালি আমাদের একদিন, আমরা 1 সপ্তাহের জন্য ছিলাম, আর একদিন ছাড়া ট্রিপ ছিল। কিন্তু এটা সাডেন প্ল্যানে হয়েছিল, ওই জন্য আমার মাথায় যা এসেছিলো আমরা সেই হিসেবেই ঘুরে নিয়েছিলাম। ওই জন্য আমার এইরকম অবস্থা, কাহিল হয়ে গেছিলাম। সুতরাং 7-8 দিনের ডেফিনেটলি প্ল্যান থাকলে তো অবশ্যই আগের থেকে প্রিপেয়ার হওয়া উচিত। কিন্তু ওই হয় না, মাঝে মাঝে যেটা ভাবি আমরা অনেক সময় সেটা হয় না। তো সেইভাবেই আমার অবস্থা ওরকম হয়ে গেছিলো যে এবার একটু ঘরে যাই, গিয়ে রেস্ট নিই। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই ব্লগের যে একটা সুন্দর অনেস্টির যে গল্পটা, সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা। নেক্সট ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে। টাটা।